শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না কমিশন, বললেন সিএসি। মানুষের প্রত্যাশা পূরণে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে, আশঙ্কা বিএনপির। দ্রুত রোডম্যাপ ঘোষণা সহ গণহত্যাকারীদের বিচারের দাবি। এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলছে সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর প্রকাশ হবে মনোনীতদের নাম। এবং আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন ৯ এপ্রিলের মধ্যে দাখিল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি ৮ মে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে উল্লেখ করে সিএসসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এখানে ব্যর্থ হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আলোচনায় সিএসসি বলেন, নিজ দলকে দেশপ্রেমের একমাত্র ধারক মনে করাটা কোনো দলের জন্য সমীচীন হবে না। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় ভোটার দিবস উপলক্ষে নির্বাচন ভবনে ছিল 2 ধাপের আয়োজন। প্রথমে বেলুন উড়িয়ে ও র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনটি, পরে আলোচনা সভা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেন সিইসি। নিজেদের বক্তব্যে কমিশনাররা তুলে ধরেন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেয়া নানা উদ্যোগের তথ্য। 1.5% অফ দ্য ভোটার অলমোস্ট এরা এই ভোটার তালিকায় থেকে গেছিল। এদের কারণেই অনেক সময় আমরা ভুয়া ভোটার তালিকা, বায়বীয় ভোটার তালিকা ইত্যাদি শব্দ শুনতে হয়েছে আমাদেরকে। এবং কৌতুক করে অনেকে বলেছেন যে মৃত লোক ভোট দিতে আসে, বাড়িতে আসে না। কেউ অমুকের কথায় বলেছি, অমুক প্রভাবিত হয়ে করেছি, এই কথা বলে দায় এড়াতে পারেন না। গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো বিধিবিধান মেনে চলবে এমন নিশ্চয়তা নিতে ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দেন সিইসি। বলেন, দলগুলোর বিপরীতমুখী বক্তব্য ইতিবাচক। আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই কারি দেশপ্রেমিক, আর কোনো দল দেশপ্রেম নাই। এই কথাটা ঠিক না। একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। জনগণের প্রত্যাশার সঙ্গে কমিশন প্রতারণা করবে না বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেন নাসির উদ্দিন। যদি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত না হয় বা কোনো ক্রমে যদি আমরা পিছনে যাই, তাহলে কিন্তু এত লোকের যাত্রাহুতি বা যারা আহত হলো তাদের যে অবদান, এটাকে ইগনোর করা হবে, এদের সাথে বিট্রে করা হবে। সো উই ক্যানট অ্যালাউ ইট টু হ্যাপেন। ব্যক্তি, দল ও দেশের জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং মঙ্গল বয়ে আনে না, তা প্রমাণ হয়েছে বলে স্মরণ করিয়ে দেন তিনি। ইতিহাস সাক্ষ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে এমন আশঙ্কা জানিয়ে দ্রুত ভোটের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা স্বীকৃত গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে, তাই যে কোনো মূল্যে তার বিচার দাবি করেন বিএনপি নেতারা। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে আয়োজিত আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিশিষ্টজনেরা। বিএনপি নেতারা বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নির্বাচনের বিকল্প নেই। এখন পর্যন্ত কি এই সরকার সে 31 দফাটা খুলে দেখছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন? একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে প্রশাসন, আইন বিচার বিভাগ কবজা করে দেশে বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। প্রশাসন, বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায়,
তখন সেই দেশে নৈরাজ্য হয়, সেই দেশ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয়। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। প্রতিনিধিত্বশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলেও মত দেন বিএনপির এই নেতা। নির্বাচিত একটা প্রতিনিধিত্বের মধ্য দিয়ে, একটা সংসদের মধ্য দিয়ে, আইন প্রণয়নের মধ্য দিয়ে, সংবিধানের সমস্ত সংস্কার সংশোধনের মধ্য দিয়ে আমাদেরকে সেটা বাস্তবায়ন করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দল ও গোষ্ঠীগত বিচার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, অতীতে র্যাবের মতো প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়েছে, যা এবার হবে না। সকালে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, স্বাধীনতা পুরস্কারের মনোনীতদের জন্য সুপারিশ প্রথমে যাবে উপদেষ্টা পরিষদে, তারপর প্রকাশ হবে নাম। নাসির উদ্দিনের প্রতিবেদন। দেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পদক পুরস্কার। চলতি বছর এর মনোনয়ন চূড়ান্তে কাজ শুরু করেছে সরকার। এ নিয়ে সচিবালয়ে সভা করে জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জীবনভর অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হচ্ছে স্বাধীনতা পুরস্কার। এর তালিকা উপদেষ্টা পরিষদে গৃহীত হওয়ার পর নাম প্রকাশ করা হবে। এটা উপদেষ্টা পরিষদে গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা যাবে না। আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি, কিন্তু দেখেই যেন মনে হয় এই পুরস্কারগুলো অনন্যধর্মী। অন্য কোনো বছর এই ধরনের পুরস্কার দেওয়া হয় না, এবং এর আগেও দেওয়া হয়নি, পরেও দেওয়া হবে কিনা আমি জানি না। কমিটির সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এবার অন্তত বিতর্কিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার পাবে না। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। এবছর 10 জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। 10 জনের কম, জাস্ট এটুকু বললাম। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 9 এপ্রিলের মধ্যে দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত প্রতিবেদন দাখিল হবে চলতি মাসের মধ্যে। শুনানি শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডে গ্রেফতার রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগামী 9 এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম। আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয়, এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ 9 এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে 8 মে। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন আগামীকাল নির্ধারণ করেছেন আদালত। এদিকে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিক শপথ নিয়েছেন পিএসসির নতুন 7 সদস্য। কাজী পাপু রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে 8 মে। কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মামলার রায় পুনর্বিবেচনার আবেদন পিছিয়ে দেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।
পিছিয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি। 2018 সালের 29 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের 27 নভেম্বর এই মামলায় খালেদা জিয়া ও অন্য 2 জনকে খালাস দেন হাইকোর্ট। গত 27 ফেব্রুয়ারি এই আদেশের বিরুদ্ধে আপিলের শুনানির জন্য 2 মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন নতুন নিয়োগপ্রাপ্ত পিএসসির 7 সদস্য। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই নিয়ে চেয়ারম্যান সহ পিএসসির মোট সদস্য হলেন 16 জন। এদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 জনের নিয়োগপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে সোমবার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করেছে ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতি মেয়াদ শেষে হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাব মেনে নিতে সম্মতি জানায় নেতানিয়াহু প্রশাসন। প্রস্তাব অনুযায়ী পবিত্র রমজান ও ইহুদিদের পাস ওভার বিবেচনায় রেখে প্রায় 1.5 মাস যুদ্ধবিরতি বহাল রাখার সিদ্ধান্ত হয়। এদিকে মানবিক সহায়তা বন্ধের সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেল এবং যুদ্ধবিরতি চুক্তির বিরুদ্ধে অভ্যুত্থান বলে মন্তব্য করেছে হামাস। এবার ফুটবল। দ্বিতীয় প্রীতি ম্যাচে রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে খেলা। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 3-1 গোলে হারে আফিদার নেতৃত্বে থাকা দল। তবে আজ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে তারা। সাবজয়ী 18 ফুটবলার ছাড়াই আরব আমিরাত সফরে গেছে বাংলাদেশ নারী দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না কমিশন, বললেন সিএসসি। মানুষের প্রত্যাশা পূরণে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি। নির্বাচন বিলম্বিত হলে চক্রান্ত আরও বাড়বে, আশঙ্কা বিএনপির। দ্রুত রোডম্যাপ ঘোষণা সহ গণহত্যাকারীদের বিচারের দাবি। এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলছে সরকার। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর প্রকাশ হবে মনোনীতদের নাম। এবং আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন 9 এপ্রিলের মধ্যে দাখিল। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রিভিউ শুনানি 8 মে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।